আজকে আমাদের আলোচনার টপিক হলো বিশ্বায়ন, যে অধ্যায়টি ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের তৃতীয় ইউনিটে রয়েছে। এই বিশ্বায়ন কি, বিশ্বায়নের বিভিন্ন রূপ আর বিশ্বায়নের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের আজকের আলোচনা। চলো প্রথমেই আমরা বিশ্বায়ন কি সেটা সম্পর্কে একটা ন্যূনতম বা সাধারণ ধারণা নিয়ে নিই। প্রথমে দেখো, এখানে লেখা আছে যে বিশ্বায়ন একটা বাংলা শব্দ। এই বর্তমান বিশ্বে একটা প্রচুর আলোচিত বা পরিচিত শব্দ হলো গ্লোবালাইজেশন। আর গ্লোবালাইজেশনটা হচ্ছে ইংরেজি শব্দ, যার বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন বা ভুবনায়ন। এই ভুবনায়ন, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন তিনটেই হচ্ছে একই জিনিস। এই বিশ্বায়ন কি বা গ্লোবালাইজেশন কি বা ভুবনায়ন কি আমরা আজকে এই ক্লাসে জানব। দেখো, সাম্প্রতিককালে এই শব্দটি অর্থাৎ গ্লোবালাইজেশন শব্দটি প্রচুর পরিচিত শব্দ, কিন্তু পরিচিত শব্দ হলেও এই বিশ্বায়নের কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা এখনও কোনো রাষ্ট্রবিজ্ঞানী বা কেউই দিতে পারেনি। সহজ কথায় বলতে গেলে এই বিশ্বায়ন অ্যাকচুয়ালি কী তা এক কথায় বলা অসম্ভব। এবার তা সত্ত্বেও আমরা এই বিশ্বায়ন কি তা নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা দেখব যে বিশ্বায়ন হলো সারা বিশ্বে প্রযুক্তি ও বাণিজ্য বিস্তারের কথা বলে। তাহলে বিশ্বায়ন কি বলে না, বিশ্বায়ন বলে সারা বিশ্ব জুড়ে প্রযুক্তি ও বাণিজ্য বিস্তারের কথা। এবার এই যে বিস্তার মানে কি না, চারিদিকে ছড়িয়ে যাওয়া। বাণিজ্য বা প্রযুক্তি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা কোনো একটি নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ থাকবে না, সেটা সমগ্র বিশ্বে ছড়িয়ে যাবে। এই যে ধারণাটা, এই সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার ধারণাটাই হলো বিশ্বায়ন। এবার এই বিশ্বায়ন যদি আমরা অর্থনৈতিক দিক থেকে দেখি, তাহলে অর্থনৈতিক বিশ্বায়ন মানে হলো যে সারা বিশ্বে মুক্ত বা খোলা বাজার অর্থনীতি, যেখানে একটি দেশ শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করবে না, সেখানে প্রত্যেকটি দেশই ব্যবসা বাণিজ্য করবে তাদের সুবিধা মতো। এবার আমরা যদি এই বিশ্বায়নের বিভিন্ন রূপ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করতে গেলে আমাদের তিনটে বিষয় আলোচনা করতে হবে। প্রথমে হচ্ছে অর্থনৈতিক বিশ্বায়ন, এবং দ্বিতীয়তে রয়েছে রাজনৈতিক বিশ্বায়ন, তারপর তৃতীয়তে রয়েছে সাংস্কৃতিক বিশ্বায়ন। এগুলো কি না, অর্থনৈতিক বিশ্বায়ন মানে হচ্ছে বিশ্বের প্রতিটি দেশে কোনো না কোনো বস্তু বা প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন হচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় যে সমস্ত দেশে বেশি জিনিস কোনো কিছু উৎপাদন হচ্ছে, তাহলে সেই সমস্ত দেশগুলো, যে সমস্ত দেশে ওই জিনিসগুলো নেই, সেই সমস্ত দেশে কি করবে না রপ্তানি করবে। তার ফলে কি হবে না, ওই দেশ বিদেশি মুদ্রা অর্জন করবে। আবার যেই সমস্ত দেশে ওই জিনিসটি নেই কিন্তু প্রয়োজন, সেই সমস্ত দেশরা অন্য দেশ থেকে প্রয়োজনীয় জিনিস ইম্পোর্ট করবে, অর্থাৎ মুদ্রার বিনিময়ে তারা কিনে নেবে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের দেশে কিন্তু প্রচুর জিনিস বিদেশ থেকে আমদানি করা হয়, অর্থাৎ ইম্পোর্ট করা হয়। যেমন তেল, তেল কিন্তু আমাদের দেশে উৎপাদন হয় না, বিদেশ থেকে আমরা আমদানি করি। আরও অনেক জিনিস রয়েছে আমরা আমদানি করি, যেমন স্মার্টফোন। অনেক স্মার্টফোনই রয়েছে যেটা বিদেশ থেকে ভারতে আমদানি করা হয়। এটা গেল অর্থনৈতিক বিশ্বায়ন। তারপরে রয়েছে রাজনৈতিক বিশ্বায়ন। রাজনৈতিক বিশ্বায়ন কি না, বর্তমান সময়ে দেখা যায় যে অনেক দেশ নিজেদের ক্ষমতা বা প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য নানা রকমভাবে পন্থা অবলম্বন করছে। বিভিন্ন উপায়ে তারা অন্যান্য দেশের উপর যে ক্ষমতা বা প্রভাব বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই যে ধারণাটা, একটা দেশ সারা বিশ্বে সেই সমস্ত দেশগুলোর উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যে দেশগুলোর ক্ষমতা বা অর্থনৈতিক ক্ষমতা অত বেশি নেই, এই ধারণাটাকে আমরা রাজনৈতিক বিশ্বায়ন বলতে পারি।
আবার আছে তৃতীয়তে যেটা রয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়ন। সাংস্কৃতিক বিশ্বায়ন কি না, সাংস্কৃতিক বিশ্বায়নে বলে বিশ্বের বিভিন্ন দেশে সংস্কৃতি সম্পর্ক বিভিন্ন বিষয় আছে যেগুলো কোনো একটা নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে, এবং সেই ছড়িয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মধ্যে বা ইন্টারনেটের সাহায্যে একটি দেশের সংস্কৃতি আরেকটি দেশে অতি সহজেই পৌঁছে যাচ্ছে, এবং অন্য দেশের মানুষরা সেই সংস্কৃতিটা সাদরভাবে গ্রহণ করছে। এই যে একটি দেশ থেকে অন্য দেশে একটি সংস্কৃতি ছড়িয়ে যাওয়ার যে কনসেপ্ট বা ধারণা, সেটাই হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়ন। এবার আমরা যদি বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে বিশ্বায়নের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে আমরা এখানে কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করব। যেমন প্রথমেই আছে দেখো, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংহতি সাধন। অর্থাৎ যদি বিশ্বায়ন প্রতিষ্ঠা হয় বা বিশ্বায়নের ফলে বিভিন্ন দেশ বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংহতি সাধন ঘটে। একটি দেশ আরেকটি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে এবং একটি দেশ আরেকটি দেশের কাছাকাছি আসে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখো কিছুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতবর্ষে এসেছিলেন বিভিন্ন চুক্তি বা বিভিন্ন সম্পর্ক গড়ে তুলতে। এই যে একটি দেশ আরেকটি দেশের সংস্পর্শে আসছে, এটাই হচ্ছে একটি দেশ আরেকটি দেশের সংহতি সাধন। এটা হচ্ছে বিশ্বায়নের একটি অন্যতম বৈশিষ্ট্য। আবার নেক্সট বৈশিষ্ট্যতে আমরা যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো পারস্পরিক নির্ভরশীলতা। মানে বর্তমান সময়ে একটি দেশ কিন্তু যতই শক্তিশালী হোক না কেন, অন্য একটি দেশের ওপর নির্ভরশীল হতেই হবে। তাই বর্তমান সময়ে গ্লোবালাইজেশনের ফলে একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যেমন ভারত বিভিন্ন দেশের উপর বিভিন্নভাবে নির্ভরশীল। যেমন তেলের জন্য ভারত রাশিয়ার উপর নির্ভরশীল, সৌদি আরব, কাতার, কুয়েত, এই সমস্ত দেশে তেল আমদানি প্রচুর আছে, মানে জমা রয়েছে। তাই সেখান থেকে আমরা তেল আমদানি করি। তাহলে আমরা তেলের জন্য ওই সমস্ত দেশের ওপর নির্ভরশীল হই। একই রকমভাবে বিভিন্ন বিষয় সম্পর্কেও অন্যান্য দেশ ভারতের ওপর নির্ভরশীল। এবং তৃতীয় বৈশিষ্ট্যতে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো বহুজাতিক সংস্থার আধিপত্য প্রতিষ্ঠা। বিশ্বায়নের ফলে দেখা যায় যে যেই সমস্ত সংস্থাগুলো বিভিন্ন দেশে নিজেদের সংস্থার বিভিন্ন অফিস স্থাপন করে ফেলেছে এবং তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রভাব বিস্তার করেছে, এবং তারা বিভিন্ন দেশে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছে। চতুর্থ পয়েন্টে আমরা দেখব পুঁজি ও প্রযুক্তির অবাধ চলাচল। অর্থাৎ টাকা পয়সা অর্থাৎ পুঁজি, প্রযুক্তি, মানে বর্তমান সময়ে যেসব ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোন, এই সমস্ত যে প্রযুক্তি, সফটওয়্যার, সব প্রযুক্তি কিন্তু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। যেমন ফেসবুক, মাইক্রোসফট আমেরিকাতে আবিষ্কার হলেও এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, এগুলো কিন্তু আমেরিকাতে আবিষ্কার হলেও আমেরিকার মধ্যে আর সীমাবদ্ধ নেই। সেগুলো অবাধে ভারতে এবং অন্যান্য দেশে চলে আসছে এবং তারা ব্যবসা বাণিজ্য করছে। পঞ্চম যে পয়েন্টটা রয়েছে, বিশ্বায়নের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো মুক্তবাজার অর্থনীতির প্রতিষ্ঠা। অর্থাৎ বিশ্বায়নের ফলে মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা হবে, যেখানে কোনো একটি নির্দিষ্ট দেশ ব্যবসা বাণিজ্য করবে না, বিশ্বের প্রতিটি দেশ ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবে এবং একটি দেশ অন্য একটি দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে এবং তারা নিজেদের মতো করে লাভ করবে। এটাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতির প্রতিষ্ঠা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যদি কোনো বিষয়ে কোনো ডাউট থাকে বা কোনো সাহায্যের দরকার হয় রাষ্ট্রবিজ্ঞানের 11 এবং 12-এর, তাহলে অবশ্যই যোগাযোগ করো।